এই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মানিক চলে আসলাম আর একটা নতুন ফাটাফাটি মুভি নিয়ে। আসলে এই মুভিটা এতটাই অসাধারণ যে না দেখলে মিস করবে। তাই আমি বলবো, আমার এক্সপ্লেন শোনার আগে তোমরা এই মুভিটা দেখে এসো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনার উপরে নির্মিত। একটা ছেলে কতবার ফেল করতে পারে, তাহলে তো সে ধৈর্য অবশ্যই হারাবে, কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে যে একটা ছেলে বারবার ফেল করেও সে ধৈর্য হারায়নি এবং সে হয়ে যায় আইপিএস অফিসার। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক মুভি 12 ফেল। মুভিটি শুরুতেই আমরা দেখতে পারি বিলগাঁও নামে একটা ছোট্ট একটি গ্রাম। একটি বাড়ির ছাদে বসে একটি ছেলে কাগজ কাটছিল পরীক্ষায় নকল করার জন্য। এই ছেলেটির নামই হচ্ছে মনোজ। মনোজের বাবা যখন তার বোনকে পড়াচ্ছিল, তখন আমরা দেখতে পারি একটি পোস্টমাস্টার এসেছে একটা চিঠি নিয়ে, কারণ ওর বাবা চাকরি থেকে সাসপেন্ড হয়েছিল। আর সাসপেন্ড হওয়ার কারণ ছিল ওর বাবার অফিসের বস ওকে বলে যে একটা কাগজে সাইন করার জন্য। আর ওর বাবা এই কাগজে সাইন করে না, কারণ হচ্ছে এই কাগজে অনেক গরমিল ছিল। গ্রামের কৃষকদের বীজ কিনে দেওয়ার জন্য টাকা দেওয়ার কথা ছিল, বাট কেউ কোনো টাকা পায়নি এবং কোনো কৃষকদের টাকা দেওয়া হয়নি। গ্রামের বিধায়ক সব এই টাকা খেয়ে ফেলেছিল। আর এই ভার নেয়ার জন্য সাইন করতে বলেছিল মনোজের বাবাকে। মনোজের বাবা তো সাইন করেই না, সে রেগে মেগে পায়ের স্যান্ডেল খুলে তার বসকেই পেটানো শুরু করে। আর এই কারণেই তাকে সাসপেন্ড করা হয়। সে সাসপেন্ড লেটার না নিতে চাইলেই পুলিশ এসে সেই সাসপেন্ড লেটার দিয়ে যায়। রাতের বেলা যখন তারা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল, তখন তার বাবা তার ফ্যামিলিকে জানায় যে আমি ওদের নামে কেস করব। আমি হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে ওদের নামে কেস করব। পরের দিন সকালবেলায় মনোজের পরীক্ষা ছিল, আর আমরা দেখতে পারি মনোজ অনেক নকল এনেছে পরীক্ষায় দেওয়ার জন্য। কিন্তু ওই টিচার সাথে সাথে বলে দেয়, তোদের কেউ দেখে দেখে নকল করতে হবে না। তোরা দেখে দেখে নকল করে গতবার 200 জন পরীক্ষা দিয়েছিলি, তার মধ্যে 175 জনই ফেল করেছিলি। এবার আর সেটা করার দরকার নেই। আমি বোর্ডে উত্তর লিখবো, তোরা দেখে দেখে খাতায় তা তুলবি। এই কথা শুনে পোলাপান তো বেজায় খুশি। তারা স্যার যেটা বলেছে সেটাই করতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পারি পুলিশ চলে এসেছে, আর ইনি হচ্ছে ডিএসপি দুশান। তারপর স্যার ডিএসপি দুশানকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় এবং প্রিন্সিপাল আমরা দেখতে পারি ডিএসপি দুশানকে টাকা অফার করে। ডিএসপি ছিল সৎ, সে তো টাকা নেয় না, বরঞ্চ সেই টাকার ছবি তুলে প্রিন্সিপালকেই ধরে নিয়ে যায় থানায়। আর এই জন্য সে বছর গ্রামের সবাই ফেল করে পরীক্ষাতে। এর পরের সিনে আমরা দেখতে পারি মনোজের বাবা কেস করার জন্য শহরে যাবে। মনোজের মার তো বেশ বেশ দুশ্চিন্তা, কারণ সংসার চালাবে কে, ফ্যামিলি দেখভাল করবে কে। মনোজ যদি এবার পাশ করতো, তাহলে তো সে ছোটখাটো একটা চাকরি করতে পারতো, কিন্তু মনোজ তো আর পাশ করেনি, মনোজ করেছে ফেল। কিন্তু মনোজের বাবা কোনো কথাই শোনে না, সে চলে যায় শহরে কেস করার জন্য। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি রাতের বেলা মনোজের মা যখন মনোজের দাদিকে খাবার নিয়ে আসছে দেওয়ার জন্য, তখনই ঠিক দুই ভাই চলে এসে হাজির হয় আর বলে, মা, তোমার টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমরা দুই ভাই কাজ শুরু করে দিয়েছি। মা বলে, কি কাজ করছিস তোরা? তখন দুই ভাই বলে, আমরা দুই ভাই অটো চালাচ্ছি গ্রামে। মা ওই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালবেলা মনোজ এবং তার ভাই অটোতে করে লোক নিয়ে যাওয়ার সময় বিধায়ক গাড়ির কন্ট্রাক্টর এসে ওই গাড়ি থেকে সব লোক নামাতে বলে, কারণ ওরা যে গন্তব্যস্থলে যাচ্ছিল সেই গন্তব্যস্থলে বিধায়কদের একটা বাস আছে, সেই বাসে লোকজন নিয়ে যায়। ওই গাড়ি থেকে লোকজন নামিয়ে যখন বিধায়কের বাসে উঠতে বলে, তখন আমরা দেখতে পারি মনোজের বড় ভাই এসে তার সাথে তর্কে জড়িয়ে যায়। তর্কের এক পর্যায়ে আমরা দেখতে পারি মনোজের ভাই ওই কন্ট্রাক্টরকে অনেক মেরে ধরে সেই লোকজন নিয়ে তাদের গন্তব্যস্থলে রওনা হলেই সামনেই দেখতে পারি পুলিশ এসে বাধা দেয়, আর তাদের দুই ভাইকে ধরে পুলিশ থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে পুলিশ যখন মনোজের বাবার সম্বন্ধে খারাপ ধরনের কথা বলতেছিল, তখন মনোজ রেগে গিয়ে বলে, আমার বাবার সম্বন্ধে আরেকটা খারাপ কথা বললে আমি 2 নালা বন্দুক দিয়ে তোমাকে গুলি করব। এই কথা শুনে পুলিশ মনোজকে ছেড়ে দিয়ে বলে, যা, তুই 2 নালা বন্দুক নিয়ে আয়। আজকে তুই আমাকে মারবি, না হয় আমি তোর ভাইকে সত্যি সত্যি মেরে ফেলবো।
তখনই আমরা দেখতে পারি মনোজ থানা থেকে বেরিয়ে সোজা ডিএসপির বাড়িতে চলে আসে এবং জোরে জোরে ডিএসপি কে ডাকতে শুরু করে। তখন ডিএসপি বের হয়ে বলে, যা বলার তুমি সকালে এসে বলো। এই কথা শুনে মনোজ বলে, আজ কেন আসবেন? সেদিন তো ঠিকই চলে এসেছিলেন পরীক্ষার নকল থামানোর জন্য। এটা কি ইমানদারি দেখানোর জন্য এসেছিলেন? আজ যখন আপনার পুলিশ আমাদের উপরে জুলুম করতেছে, আমি এসেছি আপনার কাছে নালিশ দেওয়ার জন্য, আর আপনি বলতেছেন সকালে এসো। ভালো কথাই বলেছেন। এই কথা শুনে ডিএসপি সাথে সাথে বাইরে চলে আসে এবং মনোজের মুখ থেকে সবকিছু শুনে। শোনার পরে মনোজকে নিয়ে সে সোজা থানায় চলে আসে। এসে থানায় কর্তব্যগত যে ডিউটি অফিসার ছিল তাকে খুব ভালো মন্দ ঝাড়াঝাড়ি করে এবং তাদের দুই ভাইকেই ছেড়ে দেয় এবং সে নিজের গাড়ি করে তাদের দুই ভাইকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে যায়। গাড়ি থেকে নেমে মনোজ যখন পুলিশ অফিসারকে বলে, স্যার আমি আপনার মতো হতে চাই, আমার কি করণীয়? তখন পুলিশ অফিসার হেসে বলে, তুমি শুধু চিটিং ছেড়ে দাও, জীবনে কখনো চিটিং করবা না, কষ্ট করে পরিশ্রম করে বড় হবার চেষ্টা করো, তাহলেই তুমি আমার মতো হতে পারবা। পরের বছর আমরা দেখতে পারি আবারও পরীক্ষা চলে এসেছে। এই পরীক্ষায় সবাই নকল করলেও একমাত্র মনোজ সেখানে নকল করেনি, কারণ ডিএসপি স্যার বলেছে নকল করা যাবে না। আর এই কারণে সবাই প্রথম বিভাগেও পাশ করলে মনোজ থার্ড ডিভিশন নিয়ে পাশ করে যায়। কয়েক বছরের মধ্যে মনোজ বিএ পাশ করে ফেলে। আর আমরা দেখতে পারি একদিন তার দাদি তার জমাকৃত পেনশনের টাকা মনোজকে দেয় আর বলে, যা তুই পুলিশ হয়েই বাড়িতে ফিরে আসবি, টাকার কথা তোর কোনো চিন্তা করতে হবে না, টাকা পয়সা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়েই যাবে, কিন্তু তুই অবশ্যই অবশ্যই পুলিশ অফিসার হয়েই বাড়িতে ফিরবি। আর দাদির মুখে এ কথা শুনে মনোজ অনেক খুশি হয়ে যায়। পরের দিন মনোজ বের হয়ে যায় পুলিশ হবার জন্য বাড়ি থেকে। আর বাসে করে সে যখন যাচ্ছিল বাসের মধ্যেই মনোজ ঘুমিয়ে পড়ে। গোয়ালিহাট চলে আসলে সব যাত্রীরা বাস থেকে নেমে গেলে দেখা যাচ্ছে মনোজ ঘুমাচ্ছে। কন্ট্রাক্টর তখন মনোজকে ডেকে ঘুম ভাঙায়। পরে মনোজ খেয়াল করে দেখে তার সাথে থাকা ব্যাগটা নেই। তখনই আমরা দেখতে পারি কন্ট্রাক্টর বলে, তোমার পাশের সিটে যে মহিলাটা বসেছিল সে তো আধা ঘন্টা আগেই ওই ব্যাগটা নিয়ে নেমে গেছে। এই কথা শুনে মনোজ তো প্রায় পাগলই হয়ে যায়। একে তো কষ্টের টাকা, তারপরে হচ্ছে অচেনা শহর। এখন মনোজ কি করবে, কোথায় যাবে, কি খাবে, এই চিন্তায় মনোজের মাথা পুরোটাই খারাপ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই মহিলাটাকে খুঁজে পায় না। পরের দিন সকালবেলা আমরা দেখতে পারি মনোজ তার কোচিং সেন্টারের সামনে বসে আছে। ভোরবেলায় যখন কোচিং সেন্টার খুলে তখনই মনোজ সাথে সাথে সেখানে যায় আর কোচিং সেন্টার থেকে জানানো হয় যে 3 বছরের জন্য এই কোচিং সেন্টার বন্ধ হয়ে গেছে। এখন ডিএসপি হওয়ার কোনো নিয়োগই নেই। এটা শুনে মনোজের মন আরো ভেঙে যায়। পরে কয়েকদিন মনোজ পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেড়ায়। খাওয়া দাওয়া নেই, নাওয়া নেই, কিচ্ছু নেই, কারণ তার কাছে কোনো টাকাই ছিল না। ক্ষুধার জ্বালা সইতে না পেরে পরে একদিন মনোজ একটা হোটেলে যায়। ওই হোটেলের মালিকের কাছে মনোজ খাবার চায় আর ওই হোটেলের মালিক ভালো হওয়াতে প্রথমবারেই মনোজের খাবার দিয়ে দেয়। আর মনোজ এতদিন না খাওয়ায় সে খুব দ্রুত সেই খাবারগুলো সাথে সাথে শেষ করে ফেলে। খাওয়া দাওয়া শেষ করে পরে মনোজ ওই দোকানের মালিকের কাছে যায় এবং গিয়ে বলে, আমাকে এখন কাজ দিন, আমি আপনার কাজ করে দিব। তখন দোকানদার বলে, না তোমার কোনো কাজ করতে হবে না, কারণ তুমি ছাত্র, তুমি পড়াশোনা করো। তখন মনোজ বলে, না আমি খাবার খেয়েছি, আমি খাবারের দাম কাজ করেই পরিশোধ করব, আমি ফ্রি খাওয়ার ছেলেই না। দোকানদার এবং মনোজ যখন জোরাজুরি করতেছিল তখনই আমরা দেখতে পারি পাশ থেকে একটা ছেলে উঠে বলে, আমি তোমার খাবারের দাম দিয়ে দিব। আর এই ছেলের নাম হচ্ছে প্রীতম। সেও মনোজের মতো ডিএসপি হতে এসেছিল। পরে মনোজকে বলে, তুমি বাড়ি ফিরে যাও। আর এই বাড়ি ফিরে যাওয়ার কথা শুনে মনোজ তার হারানোর সব কথা সে মনোজকে খুলে বলে। আমার এখন কোনোভাবেই বাড়ি ফিরে যাওয়া সম্ভব না। ঠিক তখনই আমরা দেখতে পারি প্রীতম যখন দোকানদারকে টাকা দিচ্ছিল তখন প্রীতম বলে, আমার এখন দিল্লি যেতে হবে। তখন মনোজ বলে, কেন? তখনই প্রীতম উত্তর দেয় যে আমি ওইখানে আইপিএস এর কোচিং করব। আইপিএস যে কি সেটাও জানে না মনোজ। তখন প্রীতম তাকে বুঝিয়ে বলে, আইপিএস হচ্ছে ডিএসপির চেয়ে অনেক উপরে, এটা হচ্ছে অনেক বড় পদ। আর এই কথা শুনে
তখন মনোজ বলে আমি তাহলে আইপিএস হব। আর প্রীতমকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে তুমি আমাকে সাথে করে দিল্লি নিয়ে যাও। প্রীতমও রাজি হয়ে যায় আর তারা দুজন মিলে দিল্লি চলে আসে। মনোজ প্রীতমের রুমেই ওঠে। পরের দিন সকালে তুতুল নামে একজন লোক এসে মনোজ এবং প্রীতম এই দুইজনকে গৌরী নামের একজন লোকের সাথে দেখা করাতে নিয়ে যায়। সামনের সপ্তাহতেই তিনি আইপিএস অফিসার হয়ে যাবে। তখন আমরা দেখতে পারি সে সবাইকে ইউপিএসসি এর ডিটেলস বলতে থাকে। টোটাল 2 লাখ হিন্দি মিডিয়াম শিক্ষার্থীরা অ্যাপ্লাই করলেও মাত্র আইপিএস হয় 20 থেকে 30 জন। এই কথা শুনে তো সবার চোখ কপালে উঠে যায়। আর এরপরই আমরা দেখতে পারি মনোজ গৌরীকে বলে, ভাই আমার টাকার খুব সমস্যা, আমার একটা কাজ পেলে অনেক ভালো হতো। তখন গৌরী বলে, ঠিক আছে আমি দেখব। আমি প্রথমে এখানে এসে 3 বছর লাইব্রেরিতে কাজ করেছি। এখানে ছোট কাজ বড় কাজ বলে কোনো অর্থ নেই, কাজ করাটাই হচ্ছে মূল বিষয়। পরের দিন মনোজের লাইব্রেরিতে একটা কাজ মেলে। কাজটা হলো লাইব্রেরির বাথরুম পরিষ্কার করতে হবে এবং অবসর সময় লাইব্রেরির যত বই টই আছে এই সবগুলো পরিষ্কার করতে হবে। মাসে 280 টাকা মিলবে, সাথে একটা থাকার রুম দিবে তারা। মনোজ এতে রাজি হয়ে যায়। তারপর থেকে মনোজ সারাদিন কাজ করত আর রাতে পড়াশোনা। সপ্তাহখানেক পরে গৌরী ভাইয়ার রেজাল্ট বের হয়, কিন্তু এবারও সে পাশ করেনি। আর এবারই ছিল তার শেষবার। সেই পরীক্ষায় পাশ করেছিল ইংলিশ মিডিয়ামের ছাত্র দীপমোহন। আর এটা দেখে প্রীতম তার গুরু চেঞ্জ করে নেয়। গৌরী ভাইয়া যেহেতু আইপিএস অফিসার হতে পারলো না, তাই সে একটা চায়ের দোকান খুলে আর পাশাপাশি সবাইকে ফ্রি টিউশন দিবে। সে হতে পারে না, তাতে কি, তার টিউশন দেয়া এর মধ্যে যদি একজন আইপিএস অফিসার হতে পারে এটাই হবে তার সার্থকতা। এরকম মানুষ কয়জন আছে বন্ধুরা? আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে একটা সাবস্ক্রাইব। এভাবে গৌরী ভাইয়ের দিন কাটতে থাকে। আর আমরা দেখতে পারি কিছুদিন পর মনোজের প্রথম ইউপিএসসি এর পরীক্ষার রেজাল্ট চলে এসেছে, কিন্তু মনোজ পাশ করতে পারেনি। মন খারাপ করে থাকলে গৌরী ভাইয়া এসে আবার মনোজকে বোঝায়। আবার মনোজের শুরু হয়ে যায় সেই আগের রুটিনে, সারাদিন কাজ করে আর রাতের বেলা পড়াশোনা। এভাবেই করেই কেটে যায় আরো 1টি বছর এবং আবার চলে আসে ইউপিএসসি এর পরীক্ষা। এবার দেখা যাচ্ছে প্রীতম ফেল করেছে এবং পাশ করে যায় মনোজ। প্রিলি তো হলো, এবার রিটেনের পালা। এদিকে আমরা দেখতে পারি মনোজ পাশ করাতে সবাই খুব খুশি হয়েছে। আর রিটেনে পাশ করার জন্য মনোজ চলে আসে একটা কোচিং সেন্টারে। কোচিং এ একজন রিসেপশনে যে বসেছিল তাকে অনেক করে বোঝানোর পরে ফিক্সড হয় মাসে 1200 টাকা। কিন্তু মনোজের কাছে এত টাকাও ছিল না, মনোজের কাছে ছিল মাত্র 680 টাকা। প্রথমে 680 টাকা নিতে রাজি নাও হলে পরবর্তীতে 680 টাকাই নিয়ে নেয়। আর তখনই আমরা দেখতে পারি আরো একটা স্টুডেন্ট এসেছে যে কিনা এখানে ভর্তি হতে চায়। আর তখনই মনোজকে বলে, তুমি পাশের রুমে একজনকে ছবি লাগাতে সাহায্য করো। বাবা ও মেয়ে যখন রিসেপশনের সাথে কথা বলতেছিল তখনই অপর দিক থেকে মনোজ একটি ছবি নিয়ে এসে বলে, ওনার নাম দীপমোহন, উনি তো এখানে পড়েনি, আমি ওনাকে পার্সোনালি চিনি। তখনই রিসেপশনের সেই মেয়েটা মনোজকে পাশের রুমে নিয়ে গিয়ে বলে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, আর এটার জন্যই আমরা ওনাকে 1.5 লাখ টাকা দিয়েছি। আর এখানে যদি তুমিও টপ করো তাহলে তোমাকেও আমরা সেম টাকাই দিব। তারপরে আমরা দেখতে পারি রিসেপশনের সেই মহিলাটি এসে বাবা মেয়ের সাথে কথা বলতে থাকলে মনোজ পাশের ঘর থেকে বেরিয়ে এসে সব সত্যি কথা এখানে বলে দেয়। আর এই সব সত্যি কথা শুনে ওই মেয়েটা, মানে শ্রদ্ধা যোশী যে বাবার সাথে এসেছে, সে বলে দেয় আমি এখানে কোচিং করব না। আর এই কথা শুনে মনোজও বলে আমিও এখানে করব না। প্রথমে 680 টাকা দিতে না চাইলেও পরবর্তীতে জোরাজুরিতে এই 680 টাকাও দিতে বাধ্য হয়। এরপরেই বাবা মেয়ের সাথে মনোজের পরিচয় হয় আর মনোজ বলে দেয় সে লাইব্রেরিতে পড়ে। পরের দিন মনোজ যখন লাইব্রেরিতে একটা ইঞ্জিনিয়ারের বই দেখতেছিল তখনই শ্রদ্ধা চলে আসে এবং শ্রদ্ধা এসে মনোজকে মনে মনে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভেবে নেয়। আর মনোজও শ্রদ্ধার ভুল ভাঙায় না। কথাবার্তার এক পর্যায়ে শ্রদ্ধার দেশের বাড়ি কোথায় সেটা মনোজকে জানায় এবং শ্রদ্ধা আরো জানায় যে সে এমবিবিএস এর মাঝপথ থেকেই এমবিবিএস ছেড়ে দিয়েছে। তারা দুজন যখন কথাবার্তা বলতেছিল তখনই লাইব্রেরিয়ান ওইখান থেকে চিল্লিয়ে ওঠে। আর তার এই চিল্লানো দেখে শ্রদ্ধা বুঝে ফেলে
যে মনোজ এখানে কাজ করে। তারপরে আমরা একদিন দেখতে পারি শ্রদ্ধা যেখানে পড়তো মনোজও সেই কোচিংয়েই ভর্তি হয়। একদিন ক্লাসে স্যার এসে মনোজকে গিফট দেয়, কারণ সে সবচেয়ে ক্লাসের ভালো রচনা লিখেছিল এবং সে সবচেয়ে ক্লাসের ভালো স্টুডেন্ট। এরপরেই আমরা দেখতে পারি গৌরী ভাইয়া চায়ের দোকানে বসে বসে সবাই আড্ডা মারছিল, আর তখনই বোতল ঘুরিয়ে যে খেলাটা থাকে ট্রুথ অর ডেয়ার, সেই খেলাটা খেলতে থাকে। আর মনোজ শ্রদ্ধাকে একটা গান গাইতে বলে, আর শ্রদ্ধা অনেক সুন্দর একটা গান গায়, আর এইভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন ক্লাসে স্যার রকেট নিয়ে কথা বলতে থাকলে তখন শ্রদ্ধা মনোজকে বলে তুমি বলো, কিন্তু তখনই মনোজ বলে আমি আসলে মাত্র বিএ কমপ্লিট করেছি। আর এই কথা শুনে সবাই হাসতে থাকে, কিন্তু শ্রদ্ধার লজ্জায় তার মন ভেঙে যায় এবং সে কাঁদতে থাকে, কারণ সে জানতো মনোজ একজন ইঞ্জিনিয়ার। পরের দিন লাইব্রেরিয়ান ভাঙ্গারি বিক্রির টাকা কম কেন জিজ্ঞেস করে মনোজকে। মনোজ বলে আসলে যা ছিল তাই তো আপনাকে দিয়েছি। কিন্তু লাইব্রেরিয়ান বলে তুই এখান থেকে টাকা সরিয়েছিস। মনোজ বলে না, আমি টাকা সরাই না, আমি ওই ধরনের ছেলেই না। কিন্তু লাইব্রেরিয়ান খুব বাজে বাজে কথা বলতে থাকে এবং তার বাবাকে নিয়েও বাজে বাজে মন্তব্য করে। তখনই আমরা দেখতে পারি মনোজ তার স্যান্ডেল উঠিয়ে লাইব্রেরিয়ানকে মারতেই যাবে, কিন্তু না, লাইব্রেরিয়ানকে সে মারে না। সে সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে বের হয়ে চলে আসে। কিছুদিন পরে প্রীতম তাকে খুঁজতে খুঁজতে চলে আসে মালিকাগঞ্জ, আর এখানেই মনোজ একটা আটা ভাঙার ছোট্ট একটা মেশিনের ঘরের মধ্যেই থাকতো এবং সে এখানেই কাজ করত। সারাদিন মেশিনে আটা ভাঙতো আর রাতের বেলায় পড়াশোনা করত। এই সব কিছু শুনে প্রীতম তাকে সাথে করে নিয়ে যেতে চাইলে মনোজ যেতে চায় না। মনোজ বলে না, আমি এখানেই থাকবো আর এখান থেকেই পড়াশোনা করব। এরপরে কাঙ্ক্ষিত সেই পরীক্ষার দিন চলে আসে এবং মনোজ সেখানে পরীক্ষা দেয় এবং ইংলিশ পরীক্ষা অনেক ভালো হয়েছে। সে খুব মনোযোগ দিয়ে লিখেছে। পরীক্ষা শেষ করে যখন সে বেরিয়ে আসে তখন নোবেল নামে এক স্টুডেন্টের সাথে সে কথা বলতেছিল। তখন সে জানায় এবার তো ভাইবা কল অবশ্যই আসবে, কারণ সবকিছুই কমন পড়েছে। টেররিজম নিয়ে যেটা এসেছে সেটা তো আমি খুব ভালো লিখেছি। তখনই নোবেল জানায় বোকা, ওইটা টেররিজম না, ওইটা ছিল ট্যুরিজম। এবার তুই 100% ফেল করবি। আর এই কথা শুনে মনোজের তো আকাশ ভেঙে মাথায় পড়ে। সে ভালো করে চেয়ে দেখে আসলেই ওইটা ট্যুরিজম ছিল। এইবার তার দ্বিতীয় বছরটিও নষ্ট হলো। পরের দিন আমরা দেখতে পারি তার বুকে চাপা অনেক কষ্ট নিয়ে সে পৌঁছে যায় সোজা শ্রদ্ধার বাড়িতে। শ্রদ্ধা বাড়িতে না থাকায় কেয়ারটেকার তাকে ফোন দেয় এবং মনোজের সাথে কথা বলিয়ে দেয়। আর মনোজ তখন বলে আমি তোমাকে সরি বলার জন্যই এখানে এসেছি। তখনই শ্রদ্ধা বলে যে তুমি পরীক্ষায় ফেল করেছো, পড়াশোনা বাদ দিয়ে তুমি আমার বাড়িতে কি করতেছো। তখনই মনোজ সাথে সাথে বলে উঠে আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো, আমি দুনিয়াটাই উলটপালট করে দিব। কিন্তু শ্রদ্ধা তাকে ডাইরেক্টলি না করে দেয়। এমনিতেই মনোজের মন খারাপ ছিল, শ্রদ্ধার না শুনে তার মন আরো ভেঙে যায় এবং সে শ্রদ্ধার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে সে দিল্লি না গিয়ে সোজা তার গ্রামের বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে দেখে যে তার দাদি মারা গিয়েছে। একটিবার চিন্তা করতে পারে বন্ধুরা, খারাপ সংবাদ যখন আসে শুধু আসতেই থাকে, কিন্তু এখানে সত্যিকারের কথা হচ্ছে কখনোই ভেঙে পড়া যাবে না। প্রত্যেকটা খারাপ সময়ের পরেই একটা ভালো সময় অপেক্ষা করে। তাহলে বন্ধুরা চলো ফিরে যাই গল্পে। মনোজের দাদি যে মারা গিয়েছে এটা মনোজকেও জানানো হয়নি, মনোজের বাবাকেও জানানো হয়নি, কারণ তার দাদি মারা যাওয়ার সময় বলে গিয়েছিল তাদের দুইজনকে জানানোর জন্য না, কারণ দুইজনই গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বাড়ির বাহিরে আছে। তাদেরকে পেরেশান করার কোনো দরকার নেই। আর এই কথা শুনতে পেয়ে মনোজ হাউমাউ করে কেঁদে ফেলে, কারণ একটা মানুষ কত কষ্ট সহ্য করতে পারে। আর তখনই মা তার সাথেও কান্নাকাটি শুরু করে দেয় এবং মনোজকে আদর করে বলে বাবা আর কত কষ্ট সহ্য করবি বল, এর পরের বছর তুই অবশ্যই পুলিশ হয়ে বাড়ি ফিরবি, কি তাই না? এই কথা বলে মা ছেলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপরে মনোজ চলে আসে আবার দিল্লিতে। মনোজ যখন কাজ করতেছিল একদিন দেখতে পারি আমরা গৌরী ভাইয়া মনোজের বাবাকে নিয়ে এসেছে মনোজ যেখানে কাজ করে। বাবা এসেই মনোজকে বলে চল এবার বাড়ি যাব, এই নরকের মধ্যে তোর আর কাজ করতে হবে না, চল দুজন মিলে বাড়ি যাই, দুই বাপ বেটা মিলে বাড়িতে কালোবাজারি ধান্দা করব।
বাবার মুখে এই কথা শুনে মনজ তো অবাক হয়ে যায়। তখন বাবা কাঁদতে কাঁদতে বলে, নিজের মা মারা গেছে সেটাও জানতে পারিনি, লড়তেছিলাম সত্যের লড়াই, কিন্তু টাকার কাছে হেরে গেছি বাবা, আমি আর পারছি না। ভেবেছিলাম একদিন না একদিন সত্যের জয় হবেই। তখন মনোজ বাবাকে অনেক করে বুঝায় যে বাবা, আপনি তো শিখেছিলেন সত্য পথে থাকতে হবে, সৎ পথে চলতে হবে এবং পরিশ্রমের কাছে হার মানতে না। আর এখন আপনি এই ধরনের কথা বলতেছেন, আপনি ভেঙে পড়েন না বাবা, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আর মনোজের মুখে এইসব কথাবার্তা শুনে বাবা ফিরে যায় একাই। আর তখন থেকে মনোজ 16 ঘন্টা আটা ভাঙতো, 6 ঘন্টা পড়তো, আর মাত্র 3 ঘন্টা ঘুমাতো। বলো, এটাও কি কারো পক্ষে সম্ভব? এরপরে একদিন কোচিং করার সময় শ্রদ্ধা চলে আসে আর মনোজকে বলে, তুমি আমার বাসায় গিয়েছিলে, কি থেকে কি বলেছি, আসলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি পরবর্তীতে তোমাকে আবার ফোন করেছিলাম, কিন্তু ততক্ষণে তুমি আমার বাসা থেকে বের হয়ে গিয়েছিলে। বাহিরে কোথাও গিয়ে কথা বলতে চাইলে মনোজ জানায় যে প্রিলির পরে, আর সেটাও আরো 2 মাস বাকি। এই কথা শুনে শ্রদ্ধার আর কিছুই করার থাকে না। তারপর আমরা দেখতে পারি মনোজের রুটিন আবার শুরু হয়ে যায় আগের মতোই। এরপর চলে আসে প্রিলি, আর প্রিলি পরীক্ষার পাশ করার কথা শ্রদ্ধা দিতে চাইলে প্রীতমের সাথে চলে আসে মনোজের বাসায়। আর এইখানে দেখে শ্রদ্ধা খুব অবাক হয়ে যায়। শ্রদ্ধা মনোজকে হেল্প করতে চাইলে মনোজ ডাইরেক্ট মানা করে দেয় যে না, আমি কারো করুণায় বাঁচতে চাই না, আমি পরিশ্রম করে সৎ উপায়ে বাঁচতে চাই। এর কিছুদিন পরে চলে আসে রিটেন পরীক্ষা। আর রিটেন পরীক্ষায় 20টা প্রশ্নের মধ্যে মনোজ মাত্র 10-12টাই অ্যান্সার করতে পেরেছিল। এরপরে আর কি করার, যা হবার তাই হয়েছে। এবারও মনোজ ফেল করেছে, আর এবার নিয়ে তার 3বার ফেল করা। পরের দিন সন্ধ্যাবেলা সবাই মিলে যখন গৌরী ভাইয়া চায়ের দোকানে আড্ডা মারতেছিল, তখন প্রীতম বলে যে সব শ্রদ্ধার দোষ, শ্রদ্ধার সাথে যদি ওর পরিচয় না হতো তাহলে ঠিকই পাশ করে যেত মনোজ। আর এই কথা শুনে শ্রদ্ধা অনেক লজ্জা পায় এবং কান্নায় ভেঙে পড়ে। সেখান থেকে সে চলে যেতেই যাচ্ছিল, তখন মনোজ এসে তাকে বাধা দেয়। আর শ্রদ্ধা তখন মনোজের গাল ধরে বলে যে তুমি না আমার বাসায় গিয়ে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আর আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তুমি পৃথিবী ওলট পালট করে দিবে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, দাও তুমি এবার পৃথিবী উলট পালট করে দাও, আর দেখাও তোমার জাদু। আর এই কথা শুনে সাথে সাথে মনোজ এক দৌড়ে দীপমোহনের কাছে চলে আসে, এসে বলে প্রিলি তো পাশ করতে পারি, কিন্তু রিটেনে কেন পারি না। তখন দীপমোহন বলে একটা প্রশ্ন লিখতে তুমি 8 মিনিট 20 সেকেন্ড সময় পাবা, আর এর মধ্যে তোমাকে 200 শব্দ লিখতে হবে। মনোজ বলে পারবো স্যার। আর তখনই আমরা দেখতে পারি দীপমোহন পেন এবং পেপার দিয়ে দেয়, বলে এবার তুমি তোমার নিজের সম্বন্ধে লেখো। কিন্তু আমরা দেখতে পারি সময় পার হয়ে গেলে মনোজ নিজের সম্বন্ধে মাত্র 80 থেকে 90টাই লিখতে পারে। আর এটা দেখে দীপমোহন বলে তুমি তোমার নিজের সম্বন্ধেই লিখতে পারলে না, তাহলে ওই টপিকগুলো সম্বন্ধে তুমি কিভাবে লিখবে, হবে না তোমাকে দিয়ে। আর এই কথা শুনে মন খারাপ করে মনোজ সেখান থেকে চলে আসে। অপরদিকে আমরা দেখতে পারি গৌরী ভাইয়া তো পুরাই ক্ষেপে যায়, আর মনোজকে বলে হবেই না তোকে দিয়ে, দিনে যদি 15-16 ঘন্টা আটা ভাঙিস তাহলে পড়বি কখন তুই? এইভাবে কি করলে কখনো তোর রিটেন ক্লিয়ার হবে? আজ থেকে তুই তোর সব জিনিসপত্র নিয়ে আমার বাসায় চলে আসবি। আর টুটুল, তোর আজ থেকে দোকানে আসতে হবে না, তুই মনোজের রান্না করে দিবি, আর ওর যা যা কাজ করা লাগে সব তুই করে দিবি, দোকান ঠিক আমি সামলে নিব। আর মনোজ, আমি তোর বাড়িতে ঠিকই মাসে মাসে টাকা পাঠিয়ে দিব। কিন্তু এসব কথা শুনে মনোজ না করে দেয়। তখন ভাইয়া বলে এগুলো আমি তোকে ফ্রিতে দিচ্ছি না, তুই তোর চাকরির প্রথম মাসের বেতন দিয়ে আমার সব টাকা পরিশোধ করে দিবি ডাবল। তারপরেও মনোজ না করলে রেগে যায় ভাইয়া, আর তখন মনোজ মেনে যায় ভাইয়ার কথা। তারপর মনোজ চলে আসে গৌরী ভাইয়ার বাসায়। পরের দিন সকালে শ্রদ্ধা আসে মনোজের সাথে দেখা করতে এবং একটা স্টপ ওয়াচ মনোজকে দিয়ে বলে এটা উপহার দিয়েছিল আমার বাবা, কিন্তু শর্ত একটাই, তোমাকে প্রতিদিন 16 ঘন্টা পড়াশোনা করতে হবে। আর কি করা, মনোজের শুরু হয়ে যায় পড়াশোনার এক দৌড়, লম্বা জার্নি, শুধু পড়া আর পড়া, পড়া আর পড়া। কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে
টেরই পাওয়া যাচ্ছে না। একদিন দেখতে পারি শ্রদ্ধা এসে মনোজকে বলে, আমার রিটেনের ডেট চলে এসেছে, আমি এখন যাব। তারপর কিছুদিন পর গৌরী ভাইয়া এসে বলে যে ক্লিয়ার হয়ে গেছে শ্রদ্ধার এক্সাম, কিছুদিন পরই ওর ভাইবা। এই কথা শুনে মনোজ অনেক খুশি হয়। তারপর আর কি আস্তে আস্তে সময় কাটতে থাকে। একদিন পড়ার সময় কারেন্ট চলে যায়, কিন্তু মনোজের পড়া তো আর থেমে থাকে না। সে সোজা ল্যাম্প পোস্টের নিচে এসে পড়তে বসে যায়। আর ঠিক তখনই টুতুল এসে খবর দেয় যে শ্রদ্ধা দিদি ফোন করেছে। আর মনোজ দৌড়ে যায় সেই ফোনের কাছে, আর ফোনের ওপাশ থেকে শ্রদ্ধা বলে, আমি পাশ করেছি, এখন আমি ডেপুটি কালেক্টর। আর এটা শুনে মনোজ তো আরো খুশি হয়ে যায়, আর তার পড়ার স্পিড আরো বাড়িয়ে দেয়। তারপর মেন এক্সামও ক্লিয়ার হয়ে যায় মনোজের, কিন্তু প্রীতম এবারও ফেল করে যায়। এরপরে আমরা দেখতে পারি মনোজ শ্রদ্ধার সাথে ফোনে কথা বলতে চাইলে রেগে যায় প্রীতম, আর বলে, আমি ফেল করেছি, এতে তোর কোনো কিছু যায় আসে না, তাই না? আমি তোকে এনেছিলাম এই শহরে, তুই আইপিএস সম্বন্ধে জানতিও না, আমি তোকে সবকিছু বুঝিয়ে বলেছি, আমারটা খেয়েছিস, আমারটা পড়েছিস, আর এখন তুই আমার কোনো খোঁজই রাখিস না। ভালোই। এরপর আমরা দেখতে পারি মনোজ তার গ্রামের বাড়িতে মায়ের সাথে কথা বলে, আর তাদের সাথে কথা বলা শেষ করে ফোন দেয় শ্রদ্ধার বাড়িতে। আর ফোন রিসিভ করে শ্রদ্ধার মা, বলে শ্রদ্ধা বাড়িতে নেই। কিন্তু আসলে শ্রদ্ধা বাড়িতেই ছিল, মিথ্যে কথা বলেছে তার মা। তখনই আমরা দেখতে পারি ওই দিনই সন্ধ্যাবেলায় ফোন ব্যাক করে শ্রদ্ধা, আর বলে, আমি তোমার ইন্টারভিউ দিন আসতে পারবো না, কারণ বাবা মানা করেছে। বাবাকে কেউ ফোন দিয়ে বলেছে যে আমি নাকি তোমার সাথে রাত কাটিয়েছি, এবং আরো আজে বাজে অনেক কথা বলেছে। এরপরে ফোন রেখে দিলে শ্রদ্ধার মা বলে, এসব কথাবার্তা ওকে না জানালেও পারতি, তোর বাবার মন খারাপ হয়ে গেল। তখন শ্রদ্ধা বলে, মা, কষ্ট তো আমি পেয়েছি, বাবা আমার কথা বিশ্বাস না করে অপরিচিত একজন মানুষের কথা বিশ্বাস করলো বাবা। আরেকটা কথা মা, আমি এখন আর বাচ্চা নই, আমি এখন একজন ডেপুটি কালেক্টর, চাইলে আমি এখনই যেতে পারি, কিন্তু আমি যাব না। আমি চাই না তোমাদের ছোট করতে, আমি তোমাদের অনুমতি নিয়েই যাব, প্লিজ বাবা, আমাকে যেতে দাও। এদিকে মনোজ প্রীতমকে ফোন দিয়ে জানতে পারে যে প্রীতমকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর সাথে সাথে মনোজ চলে আসে পুলিশ স্টেশনে। এসে জানতে পারে প্রীতম রাস্তায় চিল্লাচিল্লি করার কারণে পুলিশ তাকে ধরে এনেছে, ৩,০০০ টাকা ফাইন করেছে, আর ২,০০০ টাকা পেলেই সে ছেড়ে দিবে প্রীতমকে। আর তখন মনোজ বলে যে শুধুমাত্র চিল্লাচিল্লির কারণে আপনি ধরতে পারেন না, আর ৩,০০০ টাকা ফাইনও নিতে আপনি পারেন না, আপনি যেটা নিয়েছেন সেটা ঘুষ। আর এই কথা শুনে পুলিশ খুব রেগে যায়। তখনই মনোজ বলে, ওই যে দেখছে আপনার সিনিয়র, আপনি তার সামনেই ঘুষ নিচ্ছেন। আজই আমার আইপিএস এর মেন ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে, আর সামনেই আমার ভাইবা, আর ভাইবাটা যদি পার করে যেতে পারি তাহলে সবার প্রথমে এসে আমি তোর চাকরিটা খাবো। আর এই কথাবার্তা শুনে বড় অফিসার এসে প্রীতমকে ছেড়ে দেয়, আর যে ৩,০০০ টাকা ঘুষ নিয়েছিল সেটাও দিয়ে দেয়। আর প্রীতমকে নিয়ে মনোজ যখন বাইরে চলে আসে, প্রীতমের ফোন চেক করেই দেখতে পারে যে প্রীতমই ফোন দিয়েছিল শ্রদ্ধার বাবাকে। আর রাগ দেখিয়ে চলে যায়, আর প্রীতমকে বলে, তুই আমার সাথে কোনো কন্ট্রাক্ট রাখবি না। এরপরেই আমরা দেখতে পারি সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে, মানে ভাইবার দিন। আর ওই দিন শ্রদ্ধা বাবাকে মানিয়ে চলে আসে প্রীতমের কাছে, তারা একসাথে ভাইবা দিতে যাবে। এবং ভাইবা দেওয়ার আগে শ্রদ্ধা মনোজকে নিয়ে যায় চুল কাটানোর জন্য। আর চুল কাটানো শেষ করে তারা দুজন চলে আসে সোজা প্রীতমের বাসায়। আর প্রীতমকে এসে ধন্যবাদ জানায়, বলে, আজ আমি যা দেখছিস এটা শুধুমাত্র তোর জন্যই হয়েছে, তুই আমাকে এই শহরে না আনলে হয়তো বা আমি এত দূর এগুতে পারতাম না। এই কথা শুনে প্রীতম অনেক খুশি হয়ে যায়, এবং প্রীতম শ্রদ্ধার কাছে সরি বলে যে তার বাবার কাছে উল্টাপাল্টা কথা বলার জন্য। আর শ্রদ্ধা বলে, তুমি মিথ্যে কথাও এত সুন্দরভাবে সত্যিভাবে প্রেজেন্ট করতে পারো, এজন্য তোমার টিভি রিপোর্টার হওয়া দরকার, তুমি টিভিতে কাজ করো। প্রীতমের সাথে কথা বলা শেষ করে তারা দুজন চলে আসে ভাইবা বোর্ডের ইন্টারভিউ সেন্টারে। আর কিছুক্ষণ পরেই ডাক আসে প্রীতমের। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় এক পিয়ন আঙ্কেল তাকে বলে যে তুমি যার কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছ তার নাম হচ্ছে ডক্টর মেহতা, আর তিনি এমনিতেই হিন্দি মিডিয়াম স্টুডেন্টদের
পছন্দ করে না। আর তুমি ভুলেও বলো না যে তুমি ফেল করেছিলে, তাহলে তোমাকে সেখান থেকেই বের করে দিবে আর ইন্টারভিউ নিবে না। এরপরে আমরা দেখতে পারি ইন্টারভিউ রুমে চলে এসেছে এবং ডক্টর মেহতা তার বায়োডাটা দেখে বলে, তুমি ইন্টারমিডিয়েটে ফেল করেছিলে কিভাবে? তখন মনোজ বলে যে যখন আমরা পরীক্ষা দিচ্ছিলাম সেবার আমাদের গ্রামে এক ডিএসপি এসেছিল, সে আমাদের চিটিং করতে দেয়নি, আর এই কারণেই আমি ফেল করেছিলাম। আর এই কথা শুনে সাথে সাথে ডক্টর মেহতা মনোজকে সেখান থেকে বের করে দেয়। আর চলে যাওয়ার সময় ইন্টারভিউ বোর্ডের এক ম্যাডাম বলে, তুমি বাহিরে 2 মিনিট দাঁড়াও। বাইরে যখন বের হয়ে আসে মনোজ, তখন আমরা দেখতে পারি শ্রদ্ধার দেয়া একটা চিঠি মনোজ দেখতেছে, আর ওইখানে লেখা ছিল শ্রদ্ধা মনোজকে বিয়ে করতে চায়। আর এইটা দেখে মনোজ অনেক খুশি হয়ে যায়। আর এই চিঠিটা কখন দিয়েছিল বন্ধুরা জানো? ঠিক মনোজ যখন ইন্টারভিউ দিতে যাবে এর আগে গাড়ি থেকে নামার সময় শ্রদ্ধা এই চিঠিটি দিয়েছিল আর বলেছিল, এটা এখন পড়ো না, পরে একটা সময় তুমি পড়ে নিও। আর মনোজ সেটা এখন পড়লো। চিঠিটা পড়া শেষ করে মনোজ তখন বসে থাকে এবং আমরা দেখতে পারি মনোজের আবার ডাক এসেছে। আর মনোজ যখন ভিতরে যায় তখন ওই ম্যামটা বলে, তুমি তো এখানে মিথ্যা বললেও পারতা, তুমি সত্যিটা কেন বলেছো? কেন বলেছো তুমি চিটিং করো? তখন মনোজ বলে, না ম্যাম, মন মানেনি, কারণ আমাদের গ্রামের সবাই চিটিং করে পরীক্ষায় পাশ করে, আর এই চিটিং করতে সাহায্য করে টিচাররা। আর এই কথা শুনে ওই বোর্ডে যারা ছিল সবাই খুব অবাক হয়ে যায়। আর তখনই একজন বলে ওঠে যে আমার মনে হয় আপনি মিথ্যে বলছেন, কারণ এত সুন্দর কথা বানাতে পারেন, আপনার তো রাজনীতি করা উচিত ছিল, আপনি চাকরি করতে কেন এসেছেন? আর ডক্টর মেহতা বলে, তুমি এখানে ফিট না। আর এই কথা শুনে মনোজ বলে, স্যার আমি এখানেই ফিট। আর তখনই ডক্টর মেহতা বলে, তোমাকে কেন সিলেক্ট করব আমরা? এখানে কত শত ইংলিশ মিডিয়ামের টপাররা আছে, তাদেরকে বাদ দিয়ে তোমাকেই কেন সিলেক্ট করব? তুমি যে এখানে ইন্টারমিডিয়েট ফেল করেছো। তখন মনোজ বলে যে স্যার, আমি এখানে যতটা কষ্ট করে এসেছি আর যত অনিয়ম অত্যাচার সহ্য করেছি, এগুলো তো ইংলিশ মিডিয়ামের টপাররা কেউ দেখেইনি। দেখা তো দূরের কথা, তারা এসব সম্বন্ধে কিছু জানেও না। এরপরেও কোনোভাবে কনভিন্স হয় না ডক্টর মেহতা স্যার। তারপর ম্যাম বলে যে দেখো, এটা তো তোমার শেষ চান্স, এখানে যদি তুমি সিলেক্ট না হও তাহলে তুমি কি করবা? তখন মনোজ বলে, তারপরেও আমি হার মানব না ম্যাম, আমি যে আইপিএসই হতে হবে এমনটা কোনো কথা না, আমি তারপরেও দেশের ভালোর জন্য কাজ করে যাব। গ্রামে গিয়ে ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করব এবং তাদেরকে আমি শিখাবো জীবনে কখনো চিটিং করবা না, পরিশ্রম করবা। পরিশ্রমই একমাত্র তোমার ভাগ্য ফেরাতে পারে, এছাড়া চিটিং তোমাকে শুধুমাত্র ধ্বংস করবে। এটাই আমার লক্ষ্য। আর এসব কথা শোনার পরে বোর্ডের মেম্বাররা মনোজকে চলে যেতে বলে। আর এভাবেই কেটে যায় 1.5 মাস। আর আজই সেই কাঙ্ক্ষিত দিন, ইউপিএসসি এর রেজাল্ট দিবে। মনোজ তো এখানে আসতেই যাচ্ছিল না, শ্রদ্ধা তাকে জোর করে এখানে নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পারি সবাই অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে। সবার মনের মধ্যে কত শত শত স্বপ্ন বাস করতেছে, কারোটা পূরণ হবে আর কারোটা পূরণ হবে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আর এটা ভাবতে ভাবতেই আমরা দেখতে পারি সেই রেজাল্টের সময় চলে এসেছে আর নোটিশ বোর্ডে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই রেজাল্ট দেখার সাহস নাই মনোজের, আর এই জন্য তার রেজাল্ট দেখতে শ্রদ্ধাই যায়। আসলে মনোজ সেদিন ইন্টারভিউ বোর্ড থেকে ফিরে আসার সময় ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা সবাই তাকে অনেক সুনাম করতে থাকে। একজন তো বলে ওঠে, এইরকম লোক যদি আমরা সিলেক্ট না করি তাহলে এই ইন্টারভিউর কোনো মানেই থাকে না। আর আমরা দেখতে পারি সিলেক্ট হয়ে যায় মনোজ। আর এই সংবাদটা যখন শ্রদ্ধা ইশারার মাধ্যমে মনোজকে দেয়, মনোজ আবেগ ধরতে না পেরে সে মাটিতেই বসে পড়ে, সাথে শ্রদ্ধাও চলে আসে। আর একটু পরেই আমরা দেখতে পারি গৌরী ভাইয়া, তুতুল এবং প্রীতম চলে আসে। এটা একটা আবেগঘন মুহূর্ত বন্ধুরা। এটা আসলে দেখতে দেখতে আমার চোখে অলরেডি পানি চলে এসেছে। এই সিনটা যদি তোমরা না দেখো তাহলে তোমরা মিস করবে। আর প্রীতম এই সিনটাই ক্যামেরা বন্দি করে একজন রিপোর্টার হিসেবে। তারপরেই আমরা দেখতে পারি মনোজ ফোন দেয় বাড়িতে, আর বাড়ির সবাইকে এই খুশি সংবাদটা জানায়। আর সাথে সাথে বাবা এসে বলে, তুই কি আইপিএস হয়ে গিয়েছিস? মনোজ ওই পাশ থেকে বলে, হ্যাঁ।
আর এই হ্যাঁ শব্দটা শুনেই মনোজের বাবা চলে যায় সেই চৌহানকে বলতে যে তুই একটা আইপিএস এর বাবাকে অপমান করেছিলি, এই অপমানের প্রতিশোধ সে নেবেই নেবে। এইটা যে কত বড় একটা গর্বের কথা এটা শুধুমাত্র বাবারাই জানে। আর এইসব কথাবার্তা শুনে মনোজের মা তো খুশিতে আত্মহারা হয়ে যায়। আর যখনই মনোজ কথা শেষ করে তখনই আমরা দেখতে পারি সেই কোচিং এর মেয়েটা এসে মনোজের সামনে ক্যামেরা ধরে আর 1.5 লাখ টাকা ধরিয়ে দেয় আর বলে তুমি শুধু ক্যামেরাতে বলবা যে তুমি আমাদের কোচিং থেকেই পড়াশোনা করেছো। আর তখনই মনোজ বলে ওঠে আমাকে বোধহয় আপনি চিনেননি। আর মেয়েটা ভালো করে দেখে এটা তো সেই ছেলেটা। আর সেই ছেলেটার চেহারা দেখে মেয়েটা সাথে সাথে টাকাটা ফিরিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এটা দেখে আমার খুব হাসি পাচ্ছে বন্ধুরা। দেখতে দেখতে অনেক সময় চলে যায় আর 1 বছর পরে সেই ডিএসপি দুশান স্যারের সাথে দেখা করতে আসে মনোজ। আর স্যার তো তাকে চিনতেই পারে না। আর তখনই মনোজ বলে ওঠে স্যার চিটিং ছেড়ে দিয়েছি। আর মনে পড়ে যায় সেই গ্রামের কথা। আর এরই সাথে সাথে দুশান স্যার মনোজকে আদর ও সম্মানের সাথে জড়িয়ে ধরে। আর এরই একটা সুন্দর মুহূর্ত দিয়ে এই মুভিটা সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আমার কথাবার্তা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।